নমস্কার বন্ধুরা, আমি প্রেমা। চলে এসেছি গপ্পঝুলির আরও একটা এপিসোড নিয়ে, অর্থাৎ আরও একটা গল্প নিয়ে। আজকের গল্পটি হলো একটি গোয়েন্দা গল্প। সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক গোয়েন্দা কাহিনীর একটি কাহিনী, একখানা উল্টে পড়া চেয়ার। হেমেন্দ্র কুমার রায় একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার কয়েকটি গল্প, উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। ছোটদের জন্য তিনি ৮০টিরও বেশি বই লিখেছেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। বাংলা কিশোর পাঠ্য গোয়েন্দা কাহিনীর ভেতর জয়ন্ত মানিক এবং সুন্দরবাবুর কীর্তি কাহিনী অগ্রগণ্য। আজকে সেই জয়ন্ত মানিক জুটিরই একটি গোয়েন্দা কাহিনী আপনাদের জন্য গপ্পঝুলিতে। শুরু হচ্ছে আজকের গল্প, একখানা উল্টে পড়া চেয়ার। সদাশিব মুখোপাধ্যায়। যখন জয়ন্ত ও মানিককে গোয়েন্দা বলে কেউ জানত না, তিনি তখন থেকেই তাদের বন্ধু। জমিদার মানুষ, বাস করেন শিবপুরের গঙ্গার ধারে মস্ত এক বাড়িতে। জয়ন্ত মানিক আজ তার কাছে এসেছে সান্ধ্য ভোজের নিমন্ত্রণ রক্ষা করতে। তখনও সন্ধ্যার শাঁখ বাজেনি। সদাশিববাবুর সাজানো গোছানো লম্বা চওড়া বৈঠকখানায় বসে জয়ন্ত ও মানিক গল্প করছে সকলের সঙ্গে। সকলে মানে সদাশিববাবু ও তার কয়েকজন প্রতিবেশী বন্ধু। তারা আকৃষ্ট হয়েছেন ভুরিভোজের লোভে নয়, জয়ন্তের নাম শুনেই। জয়ন্তের মুখে তার কোনো কোনো মামলার কথা শুনবেন, এই তাদের আগ্রহ। কিন্তু জয়ন্তের আগ্রহ জাগ্রত হচ্ছে না নিজের মুখে নিজের কথা ব্যক্ত করবার জন্যে। ভদ্রলোকেরা তবু নাছোড়বান্দা। তাদের মধ্যে সবচেয়ে কৌতূহলী হচ্ছেন আবার তিনকড়ি বাবু। তিনি সদাশিববাবুর বাড়ির খুব কাছেই থাকেন। আগে কোনো সরকারি অফিসের কর্মচারী ছিলেন, এখন কাজ থেকে অবসর গ্রহণ করেছেন। বয়সে ৬০ পার হয়েছেন, বিপত্নিক ও নিঃসন্তান। অবশেষে অনুরোধ উপরোধের ঠেলায় পড়ে জয়ন্ত বলতে বাধ্য হলো, আচ্ছা, তাহলে এমন কোনো কোনো মামলার কথা বলতে পারি আমি যেগুলো হাতে নিয়ে ব্যর্থ হয়েছি? তিনকড়িবাবু বললেন, না না, তাও কি হয়, আমরা আপনাদের সফলতার ইতিহাসে শুনতে চাই। ব্যর্থ মামলা তো অসমাপ্ত গল্প। জয়ন্ত শেষটা নাচার হয়ে বললে, মানিক, আমাকে রক্ষা করো ভাই, আমি নিজের গুণকীর্তন করতে পারবো না কিছুতেই। তুমি না হয় ওদের দু একটা মামলার কথা শোনাও। তাই হলো। জয়ন্তের কাহিনী নিয়ে মানিক ঘন্টা ২ সকলকে মাতিয়ে রাখলে। তারপর সদাশিববাবু ঘোষণা করলেন, আর নয়, এইবারে খাবার সময় হয়েছে। আসর ভাঙল। কিন্তু খেতে বসতে না বসতেই আকাশ বলে ভেঙে পড়ি। বজ্রের হুঙ্কার, ঝড়ের চিৎকার, গঙ্গার হাহাকার, বিদ্যুতের পর বিদ্যুতের অগ্নিবাণের আঘাতে কালো আকাশ যেন খান খান হয়ে গেল। তারপর ঝড় কাবু না হতে হতেই শুরু হলো বৃষ্টির পালা। আর সে কি যে সে বৃষ্টি! দেখতে দেখতে মাটির বুক হয়ে গেল জলে জলে জলময়। সদাশিব বললেন, জয়ন্ত মানিক, আজ আর বাড়ি যাবার নাম মুখে এনো না। বাড়িতে ফোন করে দাও, আজ এখানেই তোমরা রাত্রিবাস করবে। জয়ন্ত বললে, তথাস্তু। সকালে সদাশিব বললেন, যাবার আগে চা পান করে যাও। মানিক বললে, সাধু প্রস্তাব।
অনতি বিলম্বে চায়ের সঙ্গে এলো আরও কিছু কিছু, এবং চায়ের পেয়ালায় দু একটা চুমুক দিতে না দিতেই হন্তদন্তের মতো ছুটে এসে তিনকড়িবাবু বললেন, আমার সর্বনাশ হয়েছে। সদাশিব বললেন, ব্যাপার কি তিনকড়িবাবু? চোরে আমার 20,000 টাকা নিয়ে পালিয়েছে। জয়ন্ত বললে, থানায় খবর পাঠিয়েছেন? পাঠিয়েছি, পুলিশ এখনো আসেনি, কিন্তু পুলিশ আসবার আগে আপনাকে আমি চাই। জয়ন্ত সবিস্ময়ে বললে, আমাকে? আগে হ্যাঁ, পুলিশের চেয়ে আপনার উপরেই আমার বেশি বিশ্বাস। আমাকে মাপ করবেন, এসব সাধারণ চুরির মামলা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। পুলিশ অনায়াসেই এরকম মামলার কিনারা করতে পারবে। তিনকড়ি করুণ স্বরে বললেন, সদাশিববাবু, আমার মতো লোকের কাছে এ চুরি সাধারণ চুরি নয়। ওই 20,000 টাকার দাম আমার কাছে কত আপনি তা জানেন। আপনি দয়া করে আমার জন্য জয়ন্তবাবুকে একটু অনুরোধ করেন। সদাশিব বললেন, বেশ, তা করছি। জয়ন্ত, আমারও ইচ্ছা। জয়ন্ত বাধা দিয়ে বললে, আর বলতে হবে না, তোমার ইচ্ছা কি বুঝেছি, কিন্তু নিমন্ত্রণ খেতে এসে চুরির মামলা নিয়ে জড়িয়ে পড়বার ইচ্ছা আমার মোটেই নেই। বড়জোর তিনকড়িবাবুর মুখে চুরির বিবরণ শুনে ঘটনাস্থলে একবার চোখ বুলিয়ে আসতে পারি, তার বেশি আর আমি কিছু পারবো না। তিনকড়ি আশান্বিত হয়ে বললে, আমার পক্ষে তাই যথেষ্ট হবে। জয়ন্ত শুধলে, আপনার টাকাগুলো কোথায় ছিল? একতলায়, আমার পড়বার ঘরে বইয়ের আলমারির ভিতরে। বলেন কি, অত টাকা রেখে দিয়েছিলেন বইয়ের আলমারির ভিতরে? দোতলার ঘরে আমার লোহার সিন্দুক আছে বটে, কিন্তু বছর চারেক আগে একবার চোর এসে সিন্দুক থেকে 3,000 টাকা নিয়ে গিয়েছিল, তাই তার ভিতরে আর দামি কিছু রাখতে ভরসা হয় না। টাকাগুলো ব্যাংকে জমা রাখেননি কেন? তাই তো রেখেছিলুম জয়ন্তবাবু, কিন্তু গেল বছরে ভিতরে ভিতরে খবর পাই আমার ব্যাংক লালবাতি জ্বালবার আয়োজন করছে। তাড়াতাড়ি টাকা তুলে আনলুম, আর তারই 3-6 পরে ব্যাংক দরজা বন্ধ করে দিলে। অনেক হতভাগ্যের সর্বনাশ হলো। ব্যাপার দেখে আমি এমন নার্ভাস হয়ে গেলুম যে টাকাগুলো আর কোনো ব্যাংকেই জমা রাখতে পারলুম না। আপনার বাড়িতেই যে অত টাকা আছে এ খবর আর কেউ জানতো? আমি তো জনপ্রাণীর কাছেও টাকার কথা বলিনি। কিন্তু ব্যাংক থেকে যে আপনি টাকা তুলে এনেছেন এটা তো অনেকেই জানে। তা জানে বটে। আর নতুন কোনো ব্যাংকে আপনি টাকা জমা রাখেননি, এ খবরটাও তো কেউ কেউ রাখতে পারে। তাও পারে বটে, কিন্তু চোর কেমন করে জানবে যে এত জায়গা থাকতে আমি বইয়ের আলমারির ভিতরেই অত টাকা লুকিয়ে রেখেছি? তিনকড়িবাবু, এ চোর হচ্ছে সন্ধানী। সে কেমন করে আপনার পড়বার ঘরে ঢুকেছে? সেটা খালি আমার পড়বার ঘর নয়, আমার বৈঠকখানাও। তার দক্ষিণ দিকে হাত আষ্টেক চওড়া আর বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটুখানি জমি আছে, তারপরেই সরকারি রাস্তা। চোর সেই বেড়া টপকে এসেছে, প্রথমে খড়খড়ির পাখি তুলে ফাঁক দিয়ে আঙুল গলিয়ে জানলা খুলেছে, তারপর কোনো তীক্ষ্ণ অস্ত্র বা বাটালি দিয়ে সেই গড়াদের গোড়ার দিককার কাঠ খানিকটা কেটে ফেলে গড়াদটাও সরিয়ে ফেলেছে। তারপর ঘরে ঢুকে নিজের চাবি দিয়ে আলমারি খুলে টাকা নিয়ে সরে পড়েছে। কিন্তু এখনো আমি এই ভেবেই আশ্চর্য হচ্ছি যে সে টাকা আবিষ্কার করলে কেমন করে। কেন? টাকাগুলো আমি সাধারণভাবে রাখিনি, দপ্তরিকে ফরমাজ দিয়ে আমি ঠিক কেতাবের মতো দেখতে একটি বাক্স তৈরি করিয়েছিলুম, আর তারই ভিতরে রেখেছিলুম 20খানা 1000 টাকার নোট। আলমারির বাইরে থেকে দেখলে বাক্সটাকে সোনার জলে নাম লেখা একখানা সাধারণ বই ছাড়া আর কিছুই মনে করবার উপায় ছিল না। পড়বার ঘরে আপনার বৈঠকখানা, সেখানে তাস দাবা পাশার আসরও বসত? তা বসত,
রোজ নয়, শনি রবিবারে আর ছুটির দিনে। সে আসরে নিয়মিতভাবে অনেকেই আসতেন। আমার বন্ধুর সংখ্যা বেশি নয় জয়ন্তবাবু। নিয়মিতভাবে আমাদের বৈঠকে যে ৬-৭ জন লোক আসেন, চুরির খবর পেয়ে তারা সকলেই আমার বাড়িতে ছুটে এসেছেন। আপনি সেখানে গেলেই তাদের দেখতে পাবেন। বেশ, তবে তাই হোক, পুলিশের আগেই আমি ঘটনাস্থলে হাজির হতে চাই। একখানা ছোটখাটো দোতলা বাড়ি। সামনে অপেক্ষা করছে জন কয়েক কৌতূহলী লোক। জয়ন্ত ও মানিক তাদের মধ্যে কারু কারুকে গতকল্য সন্ধ্যায় দেখেছিল সদাশিব বাবুর বাড়িতেও। তিনকুড়ি বাড়ির ভিতরে ঢুকে তার পাঠগৃহের দরজার তালা খুলে ফেললেন। জয়ন্ত গলা তুলে সকলকে শুনিয়ে বলল, তিনকুড়ি বাবু, বাইরে এদের এখানেই অপেক্ষা করতে বলুন। আগে আমরা ঘরের ভিতরটা পরীক্ষা করে দেখি, তারপর অন্য কথা। মাঝারি আকারের ঘর, মাঝখানে একখানা গালিচা বিছানো তক্তপোষ, একদিকে একটি ছোট টেবিল ও দুখানা চেয়ার, আর একদিকে দুটি বই ভরা আলমারি এবং আর একদিকেও পুস্তকপূর্ণ সেলফ। একটি আলমারির সামনে মেঝের উপর উল্টে পড়ে রয়েছে একখানা চেয়ার। ঘরের এখানে ওখানে যেখানে সেখানে ছড়ানো রয়েছে নানা আকারের কেতাব ও মাসিক পত্র প্রভৃতি। দেখলেই বোঝা যায় যে তিনকুড়ি বাবু হচ্ছেন দস্তুর মতো গ্রন্থকীট। জয়ন্ত মিনিট দুয়েক ধরে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের চারদিকে দৃষ্টি সঞ্চালন করতে লাগলো। তারপর জিজ্ঞাসা করলে, তিনকুড়ি বাবু, টাকা চুরি গিয়েছে কোন আলমারির ভিতর থেকে? তিনকুড়ি অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন। ওর সামনে একখানা চেয়ার উল্টে রয়েছে কেন? জানি না, তবে ওটা হচ্ছে চোরেরই কীর্তি। কারণ কাল রাত্রে আমি যখন এ ঘর থেকে দরজা বন্ধ করে যাই, চেয়ারখানা তখন 4 পায়ে ভর দিয়ে দাঁড়িয়েই ছিল। আপনি কাল যখন ঘর থেকে বেরিয়ে যান, চেয়ারখানা তখন কোথায় ছিল? ওদিককার টেবিলের সামনে। তাহলে চোরই চেয়ারখানা আলমারির সামনে টেনে এনেছে। হ্যাঁ, তাছাড়া আর কি? জয়ন্ত পকেট থেকে ছোট্ট রূপোর ডিবে বার করে নস্য নিতে নিতে, এটা হচ্ছে তার আনন্দের লক্ষণ, নিশ্চয়ই সে কোনো উল্লেখযোগ্য সূত্র আবিষ্কার করেছে, বললে, বটে বটে বটে। আপনার সেই জাল কেতাবে পুরে আসল নোটগুলো আলমারির কোন তাকে রেখেছিলেন? তিনকুড়ি থতমত খেয়ে বললেন, জাল কেতাব? জাল কেতাব, অর্থাৎ যা কেতাবের মতো দেখতে কিন্তু কেতাব নয়। ও, বুঝেছি, সেই কেতাব বাক্সটা ছিল আলমারির সব ওপর তাকে। যা ভেবেছি তাই। বলতে বলতে জয়ন্ত আলমারির কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো। তারপর আলমারিটা পরীক্ষা করতে করতে আবার বললে, আলমারির কলে যে চাবিটা লাগানো রয়েছে সেটা কি আপনার? তিনকুড়ি বললেন, আগে না, ওটা নিশ্চয়ই চোরের সম্পত্তি। তাহলে এ চোর পেশাদার চোর নয়। কি করে বুঝলেন? পেশাদার চোরের কাছে প্রায়ই চাবির গোছা থাকে, এরকম একটি মাত্র চাবি থাকে না। এখানে চোর এসেছিল একটি মাত্র চাবি নিয়ে, তার মানে সে জানতো এই একটি মাত্র চাবি দিয়েই সে কেল্লা ফতে করতে পারবে। যদি বলেন সে এতটা নিশ্চিত হয়েছিল কেন, তবে তার উত্তর হচ্ছে, সে আগে থাকতেই যে কোনো সুযোগে এই আলমারির কলে একটা মোমের বা অন্য কিছুর ছাঁচ তুলে নিয়ে বিশেষ একটি চাবি গড়ে তবে এখানে এসেছিল। চুরি তার ব্যবসা নয়, এ চাবি পরে তার কোনো কাজে লাগবে না, তাই চাবিটাকে সে এখানে পরিত্যাগ করেই প্রস্থান করেছে। তিনকুড়ি বাবু, দেখছি ওই জানলাটার একটা গরাদ নেই। চোর কি ওইখান দিয়েই ঘরের ভিতরে প্রবেশ করেছিল? আগে হ্যাঁ।
জয়ন্ত জানলাটার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর জানলাটা ভালো করে পরীক্ষা করে ফাঁক দিয়ে গলে বাইরের দিকে লাফিয়ে পড়ল। মাটির উপরে কিছুক্ষণ হুমড়ি খেয়ে বসে কি পর্যবেক্ষণ করলে, তারপর উঠে বললে, মানিক, কাল রাত্রে কখন বৃষ্টি থেমেছিল তুমি তা জানো তো? মানিক বললে, হ্যাঁ, আমি তখনও জেগেছিলুম। বৃষ্টি থেমেছিল রাত 2টোর সময়। তাহলে এখানে চোরের আবির্ভাব হয়েছে রাত 2টোর পরে। সদাশিব শুধলেন, এ কথা কেমন করে জানলেন? জয়ন্ত বললে, খুব সহজেই। ভিজে মাটির উপরে রয়েছে কয়েকটা স্পষ্ট পায়ের দাগ, নিশ্চয়ই চোরের পদচিহ্ন। কালকের প্রবল বৃষ্টিপাতের ভিতরে চোর এখানে এলে সব পায়ের দাগ ধুয়ে মুছে যেত। হ্যাঁ, পায়ের দাগেও বেশ বিশেষত্ব আছে। তিনকড়ি সাগ্রহে বললেন, কি 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 বিশেষত্ব? যথাসময় প্রকাশ্য। বলতে বলতে জয়ন্ত আবার জানলার ফাঁক দিয়ে গলে ঘরের ভিতরে এসে দাঁড়ালো। তারপর নিম্ন স্বরে আবার বললে, তিনকড়ি বাবু, একটা কথা জিজ্ঞাস্য আছে। আজ্ঞা করুন। আপনি কি আলমারির ভিতর থেকে কিতাবখানা মাঝে মাঝে বার করতেন? আগে হ্যাঁ, করতুম। দেখতুম নোটগুলো যথাস্থানে আছে কিনা। তখন নিশ্চয়ই ঘরের ভিতরে আপনি একলা থাকতেন। সে কথা জিজ্ঞাসা করাই বাহুল্য। জানালার ভিতর দিয়ে বাইরের দিকে তাকিয়ে জয়ন্ত নিজের মনে কি ভাবতে লাগলো কিছুক্ষণ। তারপর শুধলে, রাস্তার ওপারে ওই যে লাল রঙের বাড়ি রয়েছে, ওখানে কার বাড়ি? যদুবাবুর, আমার এক বিশেষ বন্ধু। তার পাশের ওই হলদে বাড়িখানা? মাধব বাবুর, তিনিও আমার বিশেষ বন্ধু। আচ্ছা, অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি একটা ছোট্টখাট্ট ভদ্রলোক বারবার দরজার ওপাশ থেকে উঁকি ঝুঁকি মারছেন। উনি কে? তিনকড়ি বললেন, আমিও দেখেছি, ওরই নাম যদুবাবু। যদুবাবুও জয়ন্তের প্রশ্ন শুনতে পেলেন। দরজার সামনে এসে তিনি বললেন, জয়ন্ত বাবু, ক্ষমা করবেন, আমি আমার কৌতূহল সংবরণ করতে পারছিলুম না। কে না জানে আপনি হচ্ছেন এক আশ্চর্য জাদুকর গোয়েন্দা। আজ এখানে এসে আবার কি জাদু সৃষ্টি করেন তাই দেখবার জন্য আমার আগ্রহের আর সীমা নেই। জয়ন্ত সহাস্যে বললে, ব্যাপারটা এতই স্পষ্ট যে কোনো জাদু সৃষ্টি করবার দরকার নেই। আমার যা জানবার তা জেনেছি। এখন আপনারা সকলেই ঘরের ভিতরে আসতে পারেন। তাই নাকি, তাই নাকি? বলতে বলতে ও হাসতে হাসতে সর্বপ্রথমেই ঘরের ভিতরে পদার্পণ করলেন যদুবাবু। ছোট্টখাট্ট বললেই তার চেহারা বর্ণনা করা যায় না। ভগবানের দয়ায় তিনি বামন হতে হতে বেঁচে গিয়েছেন, কারণ তার দেহের দৈর্ঘ্য 4.5 ফুটের চেয়ে বেশি নয়। অঙ্গ প্রত্যঙ্গ সেই অনুসারেই মানানসই, যদিও তার দেহখানি ছোটর ভিতরেই দিব্যি নাদুস নুদুস। যদুবাবুর পর দেখা দিলেন মাধববাবু। দস্তুর মতো দশাশই চেহারা, উচ্চতাতেও 6 ফুটের কম হবে না। এলেন আরও জঞ্চারেক ভদ্রলোক। তিনকড়ি একে একে সকলের সঙ্গে জয়ন্তের আলাপ করিয়ে দিলেন। আমার তাস দাবা খেলবার সাথী হচ্ছেন এরাই। জয়ন্ত মুখে কিছু বললে না, কেবল একবার করে চোখ বুলিয়ে প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলে। মাধববাবু বললেন, বলেন কি জয়ন্তবাবু, ব্যাপারটা এখনই আপনার কাছে স্পষ্ট হয়ে উঠেছে? আগে হ্যাঁ, খুব স্পষ্ট। কিন্তু আমরা তো স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না। এখানে কাল রাতে চুরি হয়ে গিয়েছে, তাই তো শুনছি। চোর ওই গরাদ খুলে এই ঘরে ঢুকেছে। তাই তো দেখছি। তাহলে ব্যাপারটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না? চোর কে?
সেটা পুলিশ এসে আবিষ্কার করবে। আমি এখানে চোর ধরতে আসিনি, আপনাদের মতো মজা দেখতে এসেছি। যদুবাবু আপত্তি করে বললেন, না না, আমরা এখানে মজা দেখতে আসিনি, বন্ধুর দুঃখে সহানুভূতি জানাতে এসেছি। মাধববাবু বললেন, আমরা ভেবেছিলাম আপনি যখন এসেছেন চোর ধরা পড়তে দেরি লাগবে না। জয়ন্ত হাসতে হাসতে বললে, পুলিশ যদি চোরকে ধরতে পারে তাহলে দেখবেন চোর আপনার মতো মাথায় 6 ফুট উঁচু নয়। মাধববাবু সবিস্ময়ে বললেন, বলেন কি, কেমন করে জানলেন? সে কথা বলবার সময় হবে না, ওই পুলিশ এসে পড়েছে। ইন্সপেক্টর হরিহর বাবু একজন সহকারীকে নিয়ে গটগট করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বয়সে প্রৌঢ়, মোটা সোটা দেহ, মুখে উদ্ধত ভাব। রুক্ষ স্বরে তিনি বললেন, ঘরে এত ভিড় কেন? বাড়ির কর্তাকে? তিনকড়ি এগিয়ে এসে বললেন, আগে আমি। আপনারই টাকা চুরি গিয়েছে? আগে হ্যাঁ। ওরা কে? এরা আমার বন্ধু, আর উনি হচ্ছেন বিখ্যাত শৌখিন গোয়েন্দা জয়ন্ত বাবু। কৌতূহলী চোখে হরিহর একবার জয়ন্তীর মুখের পানে তাকালেন, তারপর বললেন, ইন্সপেক্টর সুন্দরবাবুকে মাঝে মাঝে আপনি কোনো কোনো মামলায় সাহায্য করেন। জয়ন্ত বিনীতভাবে বললে, আগে ঠিক সাহায্য করি বলতে পারি না, তবে সাহায্য করবার চেষ্টা করি বটে। মুখ টিপে হেসে হরিহর বললেন, এখানেও কি সেই চেষ্টা করতে এসেছেন? ভাগ্যে না, মশায়ের চেহারা দেখেই বুঝেছি আপনার কাছে আমার চেষ্টা নগণ্য। ঠিক, সুন্দরবাবুর সঙ্গে আমার মত মেলে না। আমার মত হচ্ছে, শখের গোয়েন্দার কাছে পেশাদার গোয়েন্দার শেখবার কিছুই নেই। জয়ন্ত বললে, আপনার মত অভ্রান্ত, আমিও ওই মত মানি। হরিহর বললেন, ঠিক আছে, এইবার মামলার বৃত্তান্তটা আমি শুনতে চাই। তিনকড়ি আবার সব কথা বলে গেলেন একে একে। হরিহর সব শুনে বললেন, যে লোক এই বাজারে 20,000 টাকা রাখে বৈঠকখানার কেতাবের আলমারিতে, তাকেই আমি অপরাধী বলে মনে করি। এ হচ্ছে চোরকে নিমন্ত্রণ করা আর খামোখা পুলিশের কাজ বাড়ানো। তিনকড়ি চুপ করে রইলেন কাচুমাচু মুখে। জয়ন্ত বললে, টাকা ছিল ওই আলমারির ভিতরে। হরিহর বললেন, টাকা যখন লোপাট হয়েছে তখন আলমারিটা হাতড়ে আর কোনো লাভ হবে না। ওই যে চেয়ারখানা আলমারির সামনে উল্টে পড়ে রয়েছে, ওখানা ছিল ওই টেবিলের সামনে। বসবার জন্য চোর ওখানে টেনে এনেছিল আর কি। হতেও পারে, না হতেও পারে। না হতেও পারে কেন? চোর চটপট কাজ হাসিল করে সরে পড়তে চায়, সে চেয়ার পেতে বসে বিশ্রাম করে না, আর করলেও সে টেবিলের সামনেই গিয়ে বসতে পারত। চেয়ারখানা এত দূরে টেনে আনত না। বিশ্রাম করবার জন্য এখানে ঢালা বিছানাও রয়েছে, তবে চেয়ার নিয়ে টানাটানি কেন? হরিহর ঠাট্টার সুরে বললেন, কেন, তার জবাব আপনিই দিন না। আপনি না পারলে পরে আমাকেই জবাব দিতে হবে বই কি। হরিহর মুখ ভার করে বললেন, আপনার জবাব শোনবার জন্যে আমার কোনোই আগ্রহ নেই। তিনকড়ি বাবু, আলমারির কলে একটা চাবি লাগানো রয়েছে দেখছি। ও চাবি আমার নয়, চোরের? সে বিষয়ে সন্দেহ নেই। চাবিটা নতুন। আলমারিটা খোলবার জন্যে চোর হয়তো এই চাবিটা গড়িয়েছিল, তাহলে সে আগে এখানে এসে লুকিয়ে কলের ছাঁচ তুলে নিয়ে গিয়েছে। তাই তো জয়ন্তবাবু বললেন এ কোনো সন্ধানী চোরের কাজ। জয়ন্তবাবু না বললেও এটুকু আমি বুঝতে পারতুম। তিনকড়ি বাবু, আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছে? আমার স্ত্রী, আমার ছেলে নেই, কেবল একটি বিবাহিত মেয়ে আছে, সে শ্বশুর বাড়িতে। এখানে একজন রাত দিনে চাকর আছে, বামুন আর ঝি ঠিকে।
হরিহর ফিরে নিজের সহকারীকে বললেন, সুশীল, বামুন আর চাকরকে সেপাইদের হেফাজতে রেখে এসো। তিনকড়ি বললেন, আপনি কি তাদের সন্দেহ করছেন? তারা যে খুব বিশ্বাসী। হরিহর ধমক দিয়ে বললেন, আরে রাখুন মশাই, জানেন তো সব। এরকম বেশিরভাগ চুরির জন্যই দায়ী গৃহস্থের বামুন চাকররা। যাও সুশীল। জয়ন্ত বললে, চোর ওই গরাত খুলে ঘরের ভিতরে ঢুকেছে। হরিহর উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। খোলা গরাতটা হাতে করে তুলে নিয়ে পরীক্ষা করতে বললেন, এর মধ্যে বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই। না, কিন্তু জানলার বাইরে কর্দমাক্ত জমির উপরে চোরের পায়ের ছাপ আছে। বটে বটে, সেগুলো তো দেখতে হয়। গরাত খোলা জানলার ফাঁক দিয়ে গলে বাইরে গিয়ে ছাপগুলো আমি দেখে এসেছি, কিন্তু আপনি কি তা পারবেন? প্রবল মস্তক আন্দোলন করে হরিহর বললেন, মোটেই নয়, মোটেই নয়। ওইটুকু ফাঁক দিয়ে কিছুতেই আমার গতর গলবে না। আমার দেহ গলবার জন্যে দরকার একটা মোটা দরজার ফাঁক। তিনকড়ি বাবু, ওই জমিতে যাবার অন্য পথ আছে তো? আছে, আসুন। এই বলে তিনকড়ি অগ্রবর্তী হলেন। যদুবাবু চুপি চুপি বললেন, জয়ন্ত বাবু, একটা আর্জি জানাতে পারি? জয়ন্ত বললে, নিশ্চয়ই পারেন। আমি গোয়েন্দার গল্প পড়তে ভারী ভালোবাসি, কিন্তু সত্যিকার গোয়েন্দারা কেমন করে কাজ করেন তা কখনো দেখিনি। শুনেছি পায়ের ছাপ দেখে গোয়েন্দারা অনেক কথাই বলতে পারেন। আপনাদের কাজ দেখবার জন্যে আমার বড় আগ্রহ হচ্ছে। বেশ তো, আসুন না। মাধববাবু বললেন, আমাদেরও আগ্রহ কম নয়, আমরাও যেতে পারি কি? জয়ন্ত বললে, আপনারা সবাই আসুন। ছোট এক ফালি জমি, লম্বায় 25 হাত, চওড়ায় 8 হাত। দক্ষিণ দিকে বাঁশের বেড়া, তারপর রাজপথ। হরিহরের আগেই জয়ন্ত সেই জমির উপরে গিয়ে দাঁড়ালো। তার পিছনে পিছনে যদুবাবু এবং আর সবাই। জমির সব জায়গায় তখনও ভিজে রয়েছে। জয়ন্ত বললে, যদুবাবু, আমার পাশে পাশে আসুন। মাটির উপরে সাবধানে পা ফেলুন। চোরের পায়ের ছাপ মারিয়ে ফেললে হরিহরবাবু মহাখাপ্পা হয়ে উঠবেন। তারা তিনকড়ি বাবুর বৈঠকখানার গড়াদে খোলা জানলাটার সামনে গিয়ে দাঁড়ালো। একদিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত বললে, মাটির উপরে ওই দেখুন চোরের পায়ের ছাপ। বেশ বোঝা যায় সে বাঁশের বেড়া টপকে যেদিক থেকে এসেছে আবার চলে গিয়েছে সেই দিকেই। যদুবাবু বললেন, চোরটা কি বোকা, এত বড় একটা সূত্র পিছনে রেখে গিয়েছে। জয়ন্ত হেসে বললে, চোরটা হচ্ছে কাঁচা, নইলে সে সাবধান হতো। এমন সময় তিনকড়ি প্রভৃতিকে নিয়ে হরিহর এসে পড়লেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনকড়ি বললেন, জুতো পরা পায়ের ছাপ। হরিহর বাবু, আমার বামুন আর চাকর জুতো পরে না। হরিহর বললেন, হয়তো বাইরে চোরের সঙ্গে তাদের যোগাযোগ আছে। রুলের গুঁতো খেলেই পেটের কথা বেরিয়ে পড়বে। জয়ন্ত বললে, হরিহর বাবু, পায়ের ছাপগুলো দেখে কি বুঝলেন? যা বুঝবার তা বুঝেছি, আপনাকে বলবো কেন? জয়ন্ত হাস্যমুখে বললে, বেশ, আপনি কি বুঝেছেন জানতে চাই না, কিন্তু আমি যা বুঝেছি বলবো কি? হরিহর তাচ্ছিল্যের সঙ্গে বললেন, বলতে ইচ্ছা করেন বলতে পারেন, আমার শোনবার আগ্রহ নেই। জয়ন্ত বললে, প্রত্যেক পায়ের দাগের মাঝখানের ব্যবধানটা লক্ষ্য করুন। এটা আপনাকে মনে করিয়ে দেওয়া বাহুল্য যে ঢ্যাঙা লোক পা ফেলে বেশি তফাতে আর খাটো লোক পা ফেলে কম তফাতে তফাতে। এখানে পায়ের দাগের ব্যবধান দেখে কি মনে হয়? হরিহর মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এগুলো নিশ্চয়ই কোনো ছোট ছেলে অর্থাৎ বালকের পায়ের ছাপ। ধরলুম তাই। এইবারে তিনকড়ি বাবুর বৈঠকখানার দৃশ্যের কথা ভেবে দেখুন। তার নোটগুলো ছিল আলমারির উপর তাকে, মাথায় ছোট চোরের হাত উঁচুতে পৌঁছয়নি।
তাই সে টেবিলের সামনে থেকে চেয়ারখানা আলমারির সামনে টেনে নিয়ে গিয়ে তার উপরে উঠে দাঁড়িয়ে নোটগুলো হস্তগত করে। তারপর তাড়াতাড়ি পালাবার সময়ে তার গায়ের ধাক্কা লেগে চেয়ারখানা উল্টে পড়ে যায়। এ ব্যাপারটা গোড়াতেই আমি আন্দাজ করতে পেরেছিলাম। এদিকে আপনারও দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু অধীনের কথা আপনি গ্রাহ্যের মধ্যে আনতে রাজি হননি। অপ্রতিভভাবে চুপ করে দাঁড়িয়ে রইলেন হরিহর। তিনকড়ি বললেন, বালক চোর, কি আশ্চর্য! যদুবাবু দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, একটা পুচকে ছোকরা 20,000 টাকা হাতিয়ে লম্বা দিয়েছে, আজব কাণ্ড। মাধববাবু বললেন, কালে কালে হলো কি? জয়ন্ত বললে, হরিহরবাবু, এই জুতো পরা পায়ের ছাপের আর একটা বিশেষত্ব লক্ষ্য করুন। চোর যে জুতো পরে এখানে এসেছিল তার ডান পাটির তলায় বাঁ দিকের উপর কোণের চামড়ার খানিকটা চাকলা উঠে গিয়েছে। এই দেখুন, প্রত্যেক ডান পায়ের ছাপেই তার স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে। হরিহরের মুখের উপর থেকে মুরব্বিয়ানার ভাব মিলিয়ে গেল। তিনি বললেন, তাই তো বটে, তাই তো বটে। তাকে পেলে তার বিরুদ্ধে মামলা সাজাতে আর কোনো কষ্ট হবে না। তারপরেই একটু থেমে মুষড়ে তিনি আবার বললেন, কিন্তু তাকে আর পাবো কি? জয়ন্ত হাসতে হাসতে বললে, চোর নিজেই আমাদের কাছে এসে ধরা দেবে। হরিহর সচমকে শুধলেন, কি বললেন? চোরের খোঁজ আমি পেয়েছি। কোথায় কোথায়? এই দিকে একটু এগিয়ে আসুন। এই পায়ের ছাপগুলো দেখে কি বুঝছেন? এও তো চোরেরই পায়ের ছাপ। কোনো তফাৎ নেই তো? ভালো করে দেখে সন্দিগ্ধ স্বরে হরিহর বললেন, মনে হচ্ছে ছাপ যেন টাটকা। জয়ন্ত বললে, ঠিক তাই, এগুলো সৃষ্টি হয়েছে এই মাত্র। নির্বোধ চোর খেয়ালে আনেননি। কাল রাতের বিষম বৃষ্টির জন্যে মাটি এখনো ভিজে আছে। আরে আরে আরে, যদুবাবু, খরগোশের মতো দৌড়ে কোথায় যান? মানিক, হুঁশিয়ার! সকলে বিপুল বিস্ময়ে দেখলে যদুবাবুর বামনাবতারের মতো অতি খর্ব দেহখানি দৌড় মেরেছে তীব্র বেগে বাঁশের বেড়ার দিকে। কিন্তু বেড়া টপকাবার আগেই মানিক তাকে ছুটে গিয়ে গ্রেফতার করে ফেললে। তিনকড়ি বিস্মিত স্বরে বললেন, যদু, তুমি কার ভয় পালিয়ে যাচ্ছিলে? জয়ন্ত বললে, পুলিশের ভয়। এখনই ওর বাড়ি খানা তল্লাশ করলে আপনার 20,000 টাকার সন্ধান পাওয়া যাবে। তিনকড়ি একথা যেন বিশ্বাস করতে পারলেন না। ফ্যাল ফ্যাল করে যদুবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। জয়ন্ত বললে, যখন চেয়ারের রহস্য আন্দাজ করলুম, পায়ের ছাপগুলো পরীক্ষা করলুম, আর সচক্ষে যদুবাবুর বালকের মতো খাটো মূর্তিখানি দর্শন করলুম, তখনই জেগে উঠেছিল আমার সন্দেহ। ওর আর তিনকড়ি বাবুর সামনাসামনি বাড়ি। তিনকড়ি বাবু যে বাড়িতে 20,000 টাকা এনে রেখেছেন, ওর পক্ষে কথা জানা খুবই স্বাভাবিক। ওর বন্ধু যখন মাঝে মাঝে আলমারির ভিতর থেকে নোটগুলো বার করতেন, তখন সে দৃশ্য তিনি যে নিজের বাড়ি থেকেই দেখতে পেতেন, এটুকু অনুমান করা যায় খুব সহজেই। বৈঠকখানায় ছিল তার নিয়মিত আসা যাওয়া। আলমারির কলের ছাঁচ তোলবার অবসর পেতে পারেন উনি, সুতরাং অধিক বলা বাহুল্য। তবে এ কথা ঠিক যে নিম্ন শ্রেণীর নির্বোধের মতো আজ যেচে ভিজে মাটি মারিয়ে উনি যদি আমার ফাঁদে পা না দিতেন, তাহলে এত তাড়াতাড়ি ওকে হরিহর বাবুর কবলে আত্মসমর্পণ করতে হতো না। হ্যাঁ, ভালো কথা, যদুবাবুর ডান পাটির জুতোর তলাটা একবার পরীক্ষা করে দেখলে ভালো হয়। পরীক্ষার ফল হলো সন্তোষজনক। জুতোর তলায় যথাস্থানে ছিঁড়ে গিয়েছে খানিকটা চামড়া। জয়ন্ত বললে, মানিক,
এখন শেষকৃত্যের ভার পুলিশের হাতে সমর্পণ করে চলো আমরা এখান থেকে প্রস্থান করি। কিন্তু যাবার আগে একটি জিজ্ঞাস্য আছে। হরিহরবাবু, শখের গোয়েন্দারা কি একেবারেই ঘৃণ্য জীব? হরিহর অনুতপ্ত স্বরে বললেন, আমাকে ক্ষমা করবেন, আজ আমার চোখ ফুটল। এতক্ষণ শুনছিলেন সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানি গোয়েন্দা কাহিনীর একটি কাহিনী, একখানা উল্টে পড়া চেয়ার। আজকের গল্প পাঠ ও গল্প নির্বাচন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও অনেক উৎসাহ দান করবেন। যারা এই চ্যানেলের নতুন শ্রোতা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে। আরও নতুন নতুন গল্প নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসব গপ্পঝুলিতে। ততদিন শুনতে থাকুন গপ্পঝুলি, সঙ্গে থাকুন গপ্পঝুলির।